আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব পলিমার। তো দেখেন হচ্ছে এখানে বলছে রাবার ও প্লাস্টিক কীভাবে আমাদের পরিবেশের ভারসাম্য ব্যাহত করে। তো আপনার হচ্ছে রাবার কিন্তু পচে না, এরা আর কি দীর্ঘ সময় ধরে থাকে, ফলে মাটিতে বর্জ্য পদার্থ তৈরি করে, পানিতে জমা হয়, পরিবেশকে দূষিত করে। আবার কিছু কিছু রাবার থেকে ক্ষতিকর পদার্থ নির্গত হয়, ফলে পরিবেশ দূষিত হয়। আবার ল্যান্ডফিল করে আর কি মাটি দূষিত হয়, এভাবে আর কি প্লাস্টিকও এভাবে করে আর কি, এগুলো মাটিতে পচে না, মাটি পানি সবই দূষিত করে। আবার এটা পোড়ালেও বিষাক্ত গ্যাস বায়ু দূষণ করে। আবার কিছু কিছু সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খেয়ে তাদের সমস্যা হয়। তারপর হচ্ছে আপনার নদীর নাব্যতার জন্য প্লাস্টিক হুমকি, এগুলো আর কি জলাবদ্ধতার কারণে, এই জন্য আর কি প্লাস্টিক রাবার ক্ষতিকর। আচ্ছা, মনোমার কি? মনোমার থেকে কীভাবে পলিমার তৈরি হয়? তো মনোমার হচ্ছে একটা একটা সাধারণ আর কি, যেটা আর কি ক্ষুদ্র আর কি জৈব যৌগ আর কি, যেটা একে অপরের সাথে এরকম বন্ধনের ফলে একটা বৃহৎ একটা অণু বা পলিমার গঠন করে। অর্থাৎ মনোমার হচ্ছে পলিমারের চেয়ে ছোট আর কি, যে গাঠনিক যে ক্ষুদ্র অণু, সেটা হচ্ছে মনোমার। আর এই মনোমার থেকে অনেকগুলো একসাথে গঠন হয়, সেটার পলিমার তৈরি করে। তো পলিমারকরণ কি? এটা হচ্ছে পলিমারকরণ হচ্ছে আপনার এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে খুব খুব মানে ছোট ছোট অণু বা মনোমার যেগুলোকে বলে, এগুলো একত্র হয়ে আপনার হচ্ছে একটা বড় আকারের অণু গঠিত করবে আর কি, পলিমার তৈরি করবে। এই যেমন দেখেন এখানে অনেকগুলো পলিমার একসাথে হয়ে এরকম আর কি, ধরেন এন সংখ্যক মনোমার একসাথে হয়েছে, মনোমার একসাথে হয়ে আপনার হচ্ছে একটা পলিমার তৈরি করছে। তো একটা উদাহরণ দিছে এখানে, যে হচ্ছে আপনার আমরা যে পলিথিন ইউজ করি, এই পলিথিনটা আসলে কিভাবে হয়। এই দেখেন যে হচ্ছে আমরা যে ইথিলিন যেটাকে আমরা বলি আর কি, যেটা হচ্ছে CH2 আর হচ্ছে CH2, ঠিক আছে, এই যে CH2 এটা যদি আমরা এন সংখ্যক বার নেই, নেওয়ার পরে এটাকে আপনার অক্সিজেন প্রবাহ হিসাবে দিলাম, এবং সেখানে 1000 থেকে 1200 আপনার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ দিলাম, আর 200 সেন্টিগ্রেড সেখানে তাপ দিলাম। তো এটার ফলে কি হলো, এটা থেকে আপনার হচ্ছে এই যে CH2, এটা এক বন্ধন হয়ে গেল, বন্ধনটা ভেঙে গেল, CH2 আর CH2 হলো, আর হচ্ছে এখানে এন সংখ্যক বার নিলে সেটা হয়ে যাচ্ছে আপনার কি, সেটা হচ্ছে আপনার পলিমার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখান থেকে ইথিলিন থেকে আমরা কিন্তু পলিথিন বানানো শিখলাম। তো এটা হচ্ছে পলিথিনের আর কি আহ, বানানোর প্রক্রিয়া। তো এখন দেখেন যে সেলুলোজিক আর হচ্ছে নন সেলুলোজিক তন্তুর মধ্যে পার্থক্য কী। তো যেটা হচ্ছে আপনার সেলুলোজিক, এটা হচ্ছে আপনার উদ্ভিদের যে কোষ প্রাচীর থেকে আর কি এটা উৎপন্ন হয় বা নিষ্কাশিত হয়। আর যেটা নন সেলুলোজিক, এটা হচ্ছে আপনার প্রাণী, আপনার হচ্ছে খনিজ অথবা হচ্ছে আপনার পেট্রোলিয়াম থেকে উৎপাদিত হয়। তো নন সেলুলোজিক কি? প্রাণী আপনার খনিজ বা পেট্রোলিয়াম থেকে উৎপন্ন হয়। আর হচ্ছে উদাহরণ হচ্ছে সেলুলোজিকের হচ্ছে এদিকে সুতি, পাট, কাঠ, শান, বেত ইত্যাদি। ওদিকে আছে আপনার হচ্ছে উল, রেশম, তারপর হচ্ছে আপনার অ্যাসবেস্টস, কাঁচ, নাইলন, পলিথিন, এগুলো হচ্ছে নন সেলুলোজিক। আর সেলুলোজিক হচ্ছে লম্বা, পাতলা, মসৃণ, আর ওদিকে ওটা হচ্ছে ছোট, মোটা আর রুক্ষ। আর এদিকে এটা হচ্ছে উচ্চ টান শক্তি আছে সেলুলোজিকের, আর নন সেলুলোজিকের আপনার হচ্ছে কম টান শক্তি আছে। আর স্থায়িত্ব সেলুলোজিকের বেশি, নন সেলুলোজিকের কম। তো পলিথিন কি? যে পলিথিনটা আমরা একটু যেটা দেখলাম যে ইথিলিনকে এরকম তাপ দেওয়া হচ্ছে প্রভাবকের উপস্থিতিতে, তখন হচ্ছে এটা পলিথিন হচ্ছে আর কি। তো এটা কীভাবে আর কি কৃষি জমিকে আর কি দূষিত করে। তো এই যে আপনার এটা আপনার হচ্ছে পলিথিনের ফলে সেখানে মাটিতে বাতাস ঢুকতে পারে না, ফলে মাটিগুলো অনুর্বর হয়ে যায়। তারপর হচ্ছে আপনার প্লাস্টিকের ফলে সেখানে জৈব পদার্থ কমে যায়, ফলে এরকম জীববৈচিত্র্য কমে যায়, মাটিতে গুণাগুণ কমে যায়, এভাবে আর কি। তারপর হচ্ছে আপনার ফসল উৎপাদন হ্রাস করে, এভাবে বললেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই জৈব পলিমারের বৈশিষ্ট্যসমূহ এখন দেখো, যে হচ্ছে জৈব পলিমার কি, ওই যে আমরা যেগুলো খাবার খাই, যেমন হচ্ছে আপনার প্রোটিন, যে তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু, যেমন কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট একটা হচ্ছে পলিমার, জৈব পলিমার আর কি। অর্থাৎ যেগুলো জীবদেহে যেগুলো পলিমার পাওয়া যায় সেগুলো হচ্ছে জৈব পলিমার। যেমন হচ্ছে আপনার প্রোটিন পাওয়া যায়, প্রোটিন তৈরি হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিডের পলিমার দিয়ে, মনোমার দিয়ে। তো এখন এটা বৈশিষ্ট্য বলছে কি, এখানে হচ্ছে সিসি বন্ধনী সাধারণত হয়। তারপর এটা হচ্ছে গঠন হচ্ছে ত্রিমাত্রিক। এখানে বন্ধন শক্তি হচ্ছে আপনার 83 কিলো ক্যালোরি। আর কিছু কিছু সহজ বৈশিষ্ট্য আমরা নেই, যে হচ্ছে আপনার এখানে পরিবেশ বান্ধব এগুলো, অথবা জটিল গঠন করে, মানে গঠন জটিল আর কি। আর এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। তো এগুলো কঠিন বৈশিষ্ট্য না নিয়ে আমরা সহজ কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলে আর কি হয়ে যাবে। তারপর হচ্ছে এখন বলছে যে পলিমার সেমিকন্ডাক্টর কি, অর্থাৎ আপনার যে সিনথেটিক যে পলিমার আছে, অর্থাৎ আপনার সেমিকন্ডাক্টর তো আপনার তো আর জৈব জৈব ইয়া থেকে উৎপন্ন হবে না, এই জন্য বলছে সিনথেটিক যেগুলো আছে এগুলো আর কি কৃত্রিম। এই কৃত্রিম পলিমার থেকে উৎপন্ন যেগুলো সেমিকন্ডাক্টর, এগুলোকে বলা হচ্ছে পলিমার কন্ডাক্টর। যেমন হচ্ছে LED, তারপর হচ্ছে আপনার বা ট্রানজিস্টর আর কি, যেটাকে আর কি বলে। তো বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সিনথেটিক বা পলিমার দ্বারা তৈরি। আর এদের রোধ প্রতিরোধী এবং অপরিবাহীর মাঝামাঝি। তার মানে হচ্ছে এদের রোধটা কি, পরিবাহী আছে, এবং অপরিবাহী যেটা আছে সেটা মাঝামাঝি হবে, সেমিকন্ডাক্টর। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডোপিংয়ের মাধ্যমে আপনার ইনসুলেটর থেকে সেমিকন্ডাক্টর পরিণত করা হয়। এটি সহজে পাকানো যায়, বিভিন্ন আকৃতির ডিভাইস তৈরি করা যায়। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে টেফলন আর পলিস্টারের এখন সংশ্লেষণ পদ্ধতি দেখবো। তো
তো দেখেন যে টেফলনটা এটা হচ্ছে কি যে CF2 যে অসংখ্য মনোমার দিয়ে তৈরি করা, এটা হচ্ছে টেফলন। দেখেন এখানে CF2 অর্থাৎ টেট্রাক্লোরো ইথিন বলে এটাকে, টেট্রাক্লোরো ইথিন CF2 আর CF2 ডাবল বন্ধন আছে এখানে। তো এটাকে আপনি যদি আপনার যদি ফেরাস সালফেট আর হচ্ছে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড এই দুটার প্রভাবকের উপস্থিতিতে যদি আপনি তাপ দেন, তাহলে এখান থেকে আপনি পাবেন পলিটেট্রো ইথিন, যেটা হচ্ছে আপনার বন্ধনটা ভেঙে গেল, বন্ধনটা ভেঙে গেলে এখানে C উপরে F, নিচেও CF আছে। তো এটা হচ্ছে আপনার পলিটেট্রো ইথিন আর কি এটা, ঠিক আছে। তো ফেরাস সালফেট আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে আপনাকে তাপ দিতে হবে, তাহলে টেট্রাফ্লোরো ইথিন থেকে হবে পলিটেট্রো ইথিন। এখন দেখেন হচ্ছে পলিস্টার। তো পলিস্টার এখন কি, এটা হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে দুটো এখানে মনোমার লাগবে, একটা হচ্ছে আপনার হচ্ছে অ্যালকোহল লাগবে OH, আর একটা লাগবে আপনার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো আপনার যেটা হচ্ছে আপনার দুটো যখন এরকম OH থাকবে এই যে এরকম, আর OH2 এটাকে বলা হবে আপনার হচ্ছে ডাইঅল। আর এটা যখন আপনার কার্বক্সিলিক অ্যাসিড থাকবে এটাকে বলা হবে ডাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো এখন বিক্রিয়াটা এরকম যে হচ্ছে আচ্ছা এখানে দেখেন যে এখানে N সংখ্যক আপনার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর N+1 সংখ্যক আপনার হচ্ছে এই ডাইঅল আছে। তো এটা কেন, কারণ হচ্ছে দুই সাইডে বিক্রিয়া যখন করে তখন দুই সাইডে আপনার হচ্ছে এই সাইডেও একটা আপনার ডাইঅল থাকে, থাকে আপনার হচ্ছে অ্যালকোহল থাকে, ওই সাইডেও একটা অ্যালকোহল থাকে। তো যেহেতু আপনার দুই সাইডে দুটো অ্যালকোহল আছে, এই জন্য এটা সবসময় দেখবেন যে আপনার এই যে কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে একটা বেশি থাকে। এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এখানে হচ্ছে N, আর হচ্ছে আপনার ডাইঅল থাকবে N+1 সংখ্যক থাকবে। এই জন্য N+1 হলো ডাইঅল, আর OH2 হলো এখানে যে ROH2, যেটাকে ডাইঅল বলে, মাঝখানে 8টা দিয়ে এটা ডাইঅল হয়ে গেছে এখন। তো এটাকে কিন্তু এভাবে লিখতে পারি আমরা, দেখেন এভাবে লিখতে পারি। তো ডাইঅল প্লাস হচ্ছে আপনার এই যে এখানেও আর আছে এখানেও আর আছে, তো দুইটা যেহেতু আলাদা অ্যাসিড, এই জন্য বৈশিষ্ট্য এদেরকে আলাদা করার জন্য একটা আর দিল, একটা আর প্রাইম দিল, এই জন্য পরে একটা আর প্রাইম দিল এখানে। আর প্রাইম দিয়ে এখানে লিখলো হচ্ছে N সংখ্যক আর প্রাইম, তারপর হচ্ছে কু, এটা হচ্ছে CWH, এটা হচ্ছে দুটো আছে এখানে। এটা এখন এই দুটো বিক্রিয়া করলো, বিক্রিয়া করার ফলে আমরা কি বলছি যে দুই পাশে দুটো হচ্ছে OH থাকবে, এই জন্য এদিকে একটা OH থাকবে আর এদিকে একটা OH থাকবে। তারপরে এই আপনার OH এর আগে একটা আর হবে আর কি, যেহেতু আর মূলক এখানে আছে, এই জন্য পরে OH এর আগে একটা আর হবে। আর মেইন যেটা উৎপন্ন হবে যেটা হচ্ছে পলিস্টার, সেটা হচ্ছে এটা আর কি, যে আপনার হচ্ছে আপনার হচ্ছে সরি আর কু, আর হচ্ছে আর প্রাইম কু, এটা হচ্ছে উৎপন্ন হবে আর কি। তো এটাকে এভাবে লিখছে আর কি, আর কু মনে রাখবেন, আর কু আর প্রাইম কু উৎপন্ন হবে, যেটা হচ্ছে পলিস্টার। আর এটার হচ্ছে এটা যে বিক্রিয়া হলো এটার হচ্ছে উপজাত হিসেবে আপনার হচ্ছে একটা 2 অনুপ এখানে হচ্ছে পানি বের হয়ে যাবে, যেটা আর কি কাজে লাগবে না এখানে আর কি। তো এভাবেই আর কি আপনার পলিস্টার উৎপন্ন করবেন। আচ্ছা, এখন হচ্ছে পলিথিন কৃষি জমিকে কীভাবে দূষিত করে। ওই যে আপনার হচ্ছে এই যে মাটির সাথে মিশে, তারপর হচ্ছে এগুলো আবাসস্থলে ক্ষতি করে, খাদ্য শৃঙ্খলের সমস্যা করে, তারপর হচ্ছে আপনার এগুলো মাটির সাথে মেশে না, শরীরবৃত্তীয় কাজ সমস্যা করে, সূক্ষ্ম পলিথিন মানুষ যদি খায় সমস্যা হতে পারে, সামুদ্রিক প্রাণীর সমস্যা হতে পারে, তারপর মাটিতে বাতাস চলাচল, পুষ্টি উপাদানের চলাচলের সমস্যা করে, এই জন্য আর কি এইগুলো খাওয়া যাবে না আর কি। ধন্যবাদ, এই পর্যন্ত ছিল এটা।